আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো জীবন থেকে নেয়া এপিসোডের আজকে 29তম পর্ব। তো আজকের পর্বে আমরা কিছু গল্প শেয়ার করব, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমরা তো প্রতিদিনই সব অপূর্ণতার ভালোবাসার গল্প শেয়ার করি। আজকে আমরা 3টা পূর্ণতা পাওয়া ভালোবাসার গল্প শেয়ার করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের প্রথম গল্পটা শুরু করা যাক। আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। বড় বোনের সাথে ঢাকায় থাকতাম, কলেজে যেতাম আসতাম, অনেক সময় অনেক প্রপোজাল পেতাম, কিন্তু কখনো কোনো মেয়ের উপর ইন্টারেস্ট ছিল না। গেম খেলতাম ফোনে, এভাবেই সময় কাটতো। সালটা তখন 2023 সাল, রমজান মাস। 14ই রমজান একদিন হঠাৎ করে একটা আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। কিছু না বুঝেই তার স্যাড প্রোফাইল পিকচার দেখেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে ফেলি। মেসেজ দিলাম কেমন আছেন, ওপাশ থেকে রিপ্লাই আসলো ভালো আছি। মেয়েটার কথাবার্তার ধরন ছিল অন্যরকম। ওর বাসা রংপুর, ওর নাম মিষ্টি। দু একদিন কথা বলার পর একদিন বললাম, আপনার প্রোফাইল পিকটা কি চেঞ্জ করা যায় না? রিপ্লাই দিল, না, কষ্ট ভরা জীবন আমার, কিভাবে বদলাবো? তখনই জিজ্ঞেস করলাম, আপনার জীবনে কি এমন হয়েছে যে এত কষ্ট? রিপ্লাই আসলো, শুনতে চান তাহলে শুনুন। আমার বয়স তখন 12 বছর। বাবা মায়ের চাপে ফ্যামিলি থেকে বিয়ে দিয়ে দেয়। 28 বয়সী একটা লোকের সাথে অনেক কান্না করি, কোনো লাভ হয় না, কেউ আমাকে বুঝতো না। তখন আর কি করব, খেলাধুলার বয়সে সংসারের বিশাল বোঝা মাথার উপর পড়ে। দিনকাল ভালোভাবেই কাটছিল। 2 বছর হয়ে যায়, তো উনি তখন সন্তান নিতে চেয়েছিলেন। আমিও রাজি হই। অনেক চেষ্টার পর কোনো সন্তান হয় না। তখন জীবনে নেমে আসে এক কালো অধ্যায়। শাশুড়ি সমাজ অনেকভাবে অপমান অপদস্থ করতে থাকে। একসময় নিজের স্বামী অনেক অপমান করতে থাকে। এসব থেকে মুক্তি না পেয়ে এক পর্যায়ে আমি বিষ খেয়ে নিজেকে শেষ করার চেষ্টা করি, কিন্তু আমার ফ্যামিলি আমাকে হাসপাতালে নিয়ে যায়। ওয়াশ করে সব ধুয়ে আমাকে আবার বাড়িতে নিয়ে আসে। তার কিছুদিন পর আমাকে আমার স্বামী ডিভোর্স দিয়ে দেয়। তখন নিজে মনে মনে ভেবেছিলাম, কেন বেঁচে আছি আমি, কেন জন্ম নিলাম? এই হলো আমার জীবনের কাহিনী। ওর কথাগুলো শুনে চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। কেমন জানি করছিল মনের ভিতরটা, আর ওর জন্য ভীষণ দুর্বল হয়ে পড়লাম। প্রপোজাল দিলাম ওকে, কিন্তু মেয়েটা রাজি হচ্ছিল না। পরে অনেকবার বলার পর রাজি হয়ে গেল। 2 দিন যেতে না যেতেই ওর জন্য অনেক মায়া কাজ করতে লাগলো। ওকে ছাড়া একটা সেকেন্ডও ভালো লাগতো না। ওর পাগলামিগুলো, ছেলে মানুষিগুলো খুব ভালো লাগতো আমার। আমাদের রিলেশন এভাবেই চলতে থাকে। আমি একটু রাগ করলে মেয়েটা পাগলের মতো ছটফট করতো। আমি কিছু বললে আমার কথার উপর কোনো কথা বলতো না। অনেক ভালো লাগতো, এভাবেই চলতে থাকে। 8 মাস পর ডিসিশন নিলাম ওর বাসায় যাবো আমি। সময়টা ছিল 15ই জানুয়ারি। বের হয়ে গেলাম বাসা থেকে কাউকে না জানিয়ে। এক রাত একদিন জার্নি করার পর অবশেষে পৌঁছে গেলাম তার বাসায়। আমি সরাসরি তার বাসায় গিয়ে বলি আমি ওকে ভালোবাসি। ওর ফ্যামিলি আমাকে অনেক কথা শোনায়। একটা সময় আমার বাবা মায়ের নাম্বার চাই, বাধ্য হয়ে দিয়ে দিলাম। দেওয়ার পর আমার মাকে কল দিল। কল দেওয়ার পরের দিন আমার মা আর খালা সহ ওই জায়গায় গিয়ে আমাকে অনেক জোরাজোরি করে থানায় নিয়ে চালান দিয়ে বাসায় নিয়ে আসে। অনেক কান্না করেছিলাম সেই দিন। আমার জীবনে আমি কখনো এত কান্না করিনি। তারপর বাসায় মা রুমে আটকে রাখে 2 দিন, কিছু খাইনি। এভাবে না খেয়ে 5 দিন কেটে যায়, এক ফোঁটা পানিও খাইনি। তো পরের দিন মায়ের ফোনটা নিয়ে আইডিটা লগ ইন করে দেখি সে অনলাইনে নেই 5 দিন। কত শত মেসেজ দিই ওর আইডিতে। পরের দিন বাজারে গিয়ে বন্ধুর একটা সিম ম্যানেজ করি। হঠাৎ করে 3 দিন পর একটা আননোন নাম্বার থেকে কল আসে। 8 দিন পর কথা শুনে ভিতরটা যেন সতেজ হয়ে উঠলো। এভাবে 3 দিন কথা বললাম। ও বলল আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। ডিসিশন নিলাম পালিয়ে যাব। তার 2 দিন পর ঢাকায় চলে আসি। আমিও যাই সেখানে। ওকে দেখে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। বিয়ে করে নেই 2 জন। গার্মেন্টসে 6 মাস থাকার পর ফ্যামিলি মেনে নেয়, আর তারপর বাড়িতে নিয়ে আসে। এখন আমরা আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি। একটা ফুটফুটে কন্যা সন্তানও আছে আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সারা জীবন একসাথে থাকতে পারি। তো এই ছিল আজকের আমাদের প্রথম গল্প। আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। গল্পটা ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর গল্প পাঠাতে অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন, অথবা আমাদের ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো sohanofficial111@gmail.com। তো চলুন বেশি দেরি না করে আজকে দ্বিতীয় গল্পটা শুরু করা যাক। আমার নাম আয়শা, তার নাম শিহাব হোসেন শান্ত। আমাদের পরিচয়টা হয় বিয়ে বাড়িতে। আমি তখন ক্লাস 5-এ পড়তাম, সে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তো। আমি তাকে চিনতাম না, ও আমাকে চিনতো না। সে বিয়ে বাড়িতে আমাকে দেখে পছন্দ করে আর আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেয়। আমি যেহেতু ছোট ছিলাম তাই আমার বাবা বিয়েতে না করে দেয়, কিন্তু সে মানে না। সে আমাকে খুঁজতে থাকে, কিন্তু আমার সন্ধান পায় না। আমি যখন 6-এ উঠি তখন আমাদের লকডাউনে স্কুল বন্ধ হয়ে যায়। 7-এ স্কুল খোলা হয়। তখন আমরা ফ্রেন্ডরা মিলে বসে গল্প করছিলাম। তখন কথায় কথায় কে কয়টা রিলেশন করেছে তা ওঠে। এক পর্যায়ে আমাকে বলা হয় আমি কয়টা রিলেশন করেছিলাম। আমিও বলেছিলাম আমি কোনো রিলেশন করিনি, কিন্তু একটা বিয়ের প্রস্তাব পেয়েছিলাম। আমার বেস্ট ফ্রেন্ড ওই ছেলেটার কেমন জানি ভাই হতো, যে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। ও শুনে অন্য একটা নাম্বার দিয়ে ওর সাথে কথা বলতো আমি হয়ে, কিন্তু এ বিষয়ে আমি কিছুই জানতাম না। পরে আমার বেস্ট ফ্রেন্ড শিহাবকে সব খুলে বলে যে আমি আয়শা না, আমি ঈশিতা।
আমি আয়শা হয়ে আপনার সাথে কথা বলেছি, এটা বলেই ওকে আমার নাম্বার দিয়ে দেয়। আমি ছোট ছিলাম তখন, ক্লাস 7-এ পড়তাম। আমি SMS করতে পারতাম না, সে শুধু ফোন করতো আর আমি শুধু শুনতাম ওর কথা। আমি তাকে দেখিও নেই, কিন্তু তার কথাগুলো আমার শুনতে ভালো লাগতো। আমি যখন 8-এ উঠলাম তখন আমার আব্বু আমাকে ফোন কিনে দিল। ফোন কিনে দেওয়ার কিছুদিন পর আমার মা জানতে পারলো আমি ওর সাথে কথা বলি। আমার থেকে ফোন কেড়ে নেওয়া হলো। আমি তখন ওকে বললাম আমার আম্মু ফোন কেড়ে নিয়েছে। তখন ও আমাকে একটা ফোন কিনে দিল, সেই ফোনটাও মা নিয়ে নিল, এমনকি 5টা সিমও ভেঙে ফেলেছিল। কোনো উপায় না পেয়ে পাশের বাড়ি থেকে ফোন নিয়ে কথা বলতাম। আমি জানতাম না ছেলেটা কেমন, কোন পরিবেশের, কিন্তু তার মায়ে পড়ে গিয়েছিলাম। তার সাথে কথা না হলে ভালো লাগতো না। এভাবেই ক্লাস 8 পার করলাম। ক্লাস 9-এ ওঠার পর আমার আব্বু জানতে পারলো, তখন আমাকে মেরেও ছিল। কারণ আমি পরিবারের একমাত্র মেয়ে ছিলাম, তাদের ইচ্ছা ছিল পড়াশোনা করানোর। আমার মারার পর আমার আব্বু 6 মাস আমার সাথে কথা বলা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। তবু আমি তার সাথে কথা বলতাম। এদিকে আমার আব্বু বলে সরকারি চাকরি ছেলে ছাড়া বিয়ে দিবে না। আমি অনেক কান্নাকাটি করি, সে অনেক কান্নাকাটি করে। পরে আমার ফ্যামিলি তার ফ্যামিলির খোঁজ লাগায়, ছেলে কেমন, পরিবার কেমন। তাদের ফ্যামিলি থেকে ছেলেকে দেখে আসে, কিন্তু কেউ রাজি হয় না। আমি অনেক কান্নাকাটি করি, খাওয়া দাওয়া সব বন্ধ করে দিই। এক পর্যায়ে আমার আব্বু এসব দেখে বিয়েতে রাজি হয়। তখন আমি ক্লাস 10-এ উঠি। বিয়ে হবে 1 মাস পর, সবকিছু ঠিকঠাক। এর মাঝে সে খুলনাতে ইন্টারভিউ দিতে যায় নৌবাহিনীতে। আলহামদুলিল্লাহ সে টিকে যায়, এমনকি মেডিকেলেও টিকে যায়। সে ভয় ছিল আমি বোধহয় তাকে ছেড়ে যাব, তাই সে চাকরি করতে পারবে না বলে দেয়। সেই ভয়ে এসে ফোন অফ করে রেখে দেয়, যেন SMS না আসে কোথায় ট্রেনিং হবে সেটার। শেষমেশ SMS-টা এসেই যায়, পটুয়াখালী ট্রেনিং সেন্টার পড়ে। সে যাবে না, সে কি কান্না। সে ফ্যামিলি ছাড়া, আমাকে ছাড়া কোথাও যাবে না। মার্চ মাসের 28 তারিখ তার ট্রেনিংয়ের ডেট। তার ফ্যামিলি আমাদের বাড়িতে আসে, আমাকে আংটি পরিয়ে যায়। সেদিন সে অনেক কান্না করেছিল আর বলেছিল, আমার আমানত আমি আপনাদের কাছে রেখে গেলাম, আমি এসে যেন এমনই পাই। মার্চ মাসের 28 তারিখ এসে গেল, সে চলে গেল। আমি এপ্রিল মাসের 10 তারিখে এক্সাম দেব, SSC এক্সাম। সে যাওয়ার আগে বলে গিয়েছিল আমি যেন ঠিকমতো খাওয়া দাওয়া করি, পড়াশোনা করি, প্রাইভেটে যাই। আমিও তাকে কথা দিয়েছিলাম আমি সবকিছু ঠিকঠাক মতো করব, কিন্তু পারি নাই। সে যাওয়ার পরে আমি একদম ভেঙে পড়েছিলাম। আমি জানতাম সে আসবে, কিন্তু তাও নিজেকে ঠিক রাখতে পারতাম না। 1টা মাস কারোর সাথে কোনো কথা বলিনি, ঠিকমতো খাওয়া দাওয়াও করিনি, স্কুলে যাই না, প্রাইভেটেও যাই না। আমার কান্না দেখে আমার আম্মুও কান্না করতো। এমনকি আমার আব্বু, আম্মু, আমার মামা, স্কুল শিক্ষিকা সবাই আমাকে বুঝাতো আমাকে তার জন্য হলেও ভালো থাকতে হবে। শেষমেশ আমার আব্বু একটা কথা বলেছিল, আমার একটাই মাত্র মেয়ে, আমি কি এই দিন দেখার জন্য তাকে বড় করেছি? এই কথাটাই যথেষ্ট ছিল আমার জন্য। তারপর আস্তে আস্তে বোঝালাম নিজেকে, শক্ত করলাম মন। আজ 2.5 মাস সে ট্রেনিংয়ে চলে গেছে, কথা হয় না। আসবে জুন মাসে। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন সবকিছু ভালোই হয়। তো এই ছিল আজকের আমাদের দ্বিতীয় গল্প। আশা করি এই গল্পটাও আপনাদের অনেক ভালো লেগেছে। আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের শেষ গল্পটা শুরু করা যাক। 2023 সালের মে মাসে একটা ছেলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। সে বর্তমানে আমার স্বামী। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। আমরা দুইজন প্রায় সমবয়সী। জুনের 17 তারিখে আমি তাকে প্রথম মেসেজ দেই কোনো একটা কারণে। তারপর রেগুলার প্রায় 1 সপ্তাহ কথা হতো। 24 ঘন্টায় 12 ঘন্টায় তার সাথে মেসেজ করতাম। ঠিক 1 সপ্তাহ পর 24শে জুন সে আমাকে প্রপোজ করে। আমি অ্যাকসেপ্ট করি, তবে একটা শর্ত দিয়ে। শর্ত হিসাবে তাকে বলেছিলাম, দেখো আমার জন্য অলরেডি ঘর থেকে পাত্র দেখছে, যে কোনো মুহূর্তে আমাকে বিয়ের জন্য প্রেশার দিতে পারে। তোমাকে কিন্তু তখন বিয়ের প্রস্তাব পাঠাতে হবে। আর আমাকে দেখা করার জন্য কোনো প্রেশার দিতে পারবে না। আমি ঘর থেকে তেমন একটা বের হই না। সম্পর্কের 2 দিনের মাথায় আমাদের বিচ্ছেদ হয়ে যায়। আবার 1 ঘন্টা ঝগড়ার পর সম্পর্ক আবার ঠিক হয়ে যায়। এর 2 সপ্তাহ পর আমাদের আবারও বিচ্ছেদ হয়। টানা 1 সপ্তাহ যোগাযোগ অফ করে দিই। তবে সে মাঝে মধ্যে আমায় কল দিত, বন্ধু হিসেবে কথা বলতো। আর 1 সপ্তাহ পর সব ঠিক করে নিই। আমি বললাম ঠিক আছে, আমি অ্যাডজাস্ট করে নিয়ে চলবো, সবকিছু ঠিক করে নিই। আমার কোনো বন্ধু থাকুক সেটাও পছন্দ করতো না। আমি সব বন্ধুকে ছেড়ে দিয়েছি, কারণ আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে শুধুই ও। সে আমার বন্ধু, সে আমার বেস্ট ফ্রেন্ড, সে আমার স্বামী, সবকিছু। একদিন আমার দুলাভাই অ্যাক্সিডেন্ট করার কারণে আপুর সঙ্গে হসপিটালে গিয়েছিলাম। তখন সিদ্ধান্ত নেই তার সাথে দেখা করব সেই সুযোগে। কিন্তু দেখা করার আগের দিন রাতে আমাদের মধ্যে আবার ঝগড়া হয় এবং ব্রেকআপ হয়ে যায়। আমি তাকে সব জায়গা থেকে ব্লক করে দেই, শুধু মন থেকে ছাড়া। পরের দিন রাতে 29শে জুলাই তার কলিগ আমাকে কল দিয়ে বলে, আপু আপনি কোথায়? ভাইয়া তো হসপিটালের বাইরে দাঁড়িয়ে আছে আপনার জন্য। আমি তখন নাম্বার আনব্লক করে দেখি তার মেসেজ। তারপর দেখি সে আমার জন্য ক্যাচি নিয়ে এসেছে। তাকে বলি যদি আবার আমার সাথে কথা বলো তাহলে এসব নিব। ও বলল ঠিক আছে। এর 1 মাস পর আমাকে পরিবার থেকে বিয়ের জন্য প্রেশার দেয়। আমি তখন তাকে বলি বিয়ে করবে কিনা প্রস্তাব দাও, না হয় বিয়ে করে নিব। ও আমাকে বলে প্লিজ আমাকে সময় দাও। ও আমাদের বিষয়ে পরিবারকে জানাই। আমার শাশুড়ি বলে প্রস্তাব দিয়ে রাখো, কিন্তু আসে না। ও সময় চায় জানুয়ারি মাস পর্যন্ত। আমি কল দিই তাকে। মনে হচ্ছিল আমার বিয়ের কথা শুনে সে কান্না করছিল। তারপর কত বিয়ে যে ভাঙলাম তার অপেক্ষায়।
কত অপমান কত কষ্ট সহ্য করেছি তাকে পাওয়ার আশায়। অবশেষে আমার অপেক্ষার অবসান ঘটে। জানুয়ারি মাসের 5 তারিখ তারা আসে প্রস্তাব নিয়ে। এর 1 সপ্তাহ পর আমার পরিবার যায় তাদের বাড়িতে। আমার স্বামী আমার পরিবারের কাছে 1 বছর সময় চায় বিয়ের জন্য। আমার পরিবারও তাতে রাজি হয়। মার্চের 8 তারিখে আমাদের কাবিন হয়, আলহামদুলিল্লাহ। আমার শাশুড়ি এসে আমাকে একটা হাতের রিং পরিয়ে দেয়। আমাদের সম্পর্কের বয়স প্রায় 17 মাস। খুব শীঘ্রই তার কাছে নিয়ে যাবে আমায়, লাল শাড়ি পরিয়ে বউ সাজিয়ে তার বাড়িতে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার স্বামীর জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ যেন তাকে অনেক বছর বাঁচিয়ে রাখেন, সবসময় যেন সে আমার পাশে থাকে। আমার স্বামীর মন পানির মতো স্বচ্ছ, আর সে অনেক ভাগ্যবান। কারণ ভাগ্যবান না হলে কি আমার মতো একটা মেয়েকে সে জীবনসঙ্গী হিসাবে পেত? আমি অনেক ভাগ্যবতী ওকে আমার জীবনসঙ্গী হিসাবে পেয়ে। সবার উদ্দেশ্যে একটা কথাই বলি, মনে রাখবেন, চাইলেই সবকিছু পাওয়া যায় না, তার জন্য অপেক্ষা করতে হয় সঠিক সময় আর ধৈর্যের। ধন্যবাদ সবাইকে। তো এই ছিল আজকের আমাদের গল্পগুলো। আশা করি গল্পগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর আপনারাও যদি আপনাদের জীবনের গল্প আমাদের পাঠিয়ে দিতে চান তাহলে অবশ্যই পাঠিয়ে দিতে পারেন। গল্প পাঠাতে অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন অথবা আমাদের ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো sohanofficial111@gmail.com। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।